আর আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, ট্যানারি বর্জ্য বিষয়ে যেটা বললেন, এটা পোলট্রি শিল্পের জন্য একটা অপপ্রচার। কারণ আপনারা জানবেন প্রতি মাসে প্রায় 7 লক্ষ থেকে 8 লক্ষ মেট্রিক টন ফিড তৈরি হয়। এখানে ট্যানারি বর্জ্য ব্যবহার একটা অকল্পনীয় বিষয় বা অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু ব্যক্তি বিশেষ যদি তার নিজস্ব খামারের জন্য কোনো সোর্স থেকে করে থাকে, দায়ভার তার। তো এই ট্যানারি বর্জ্যটা নিয়ে কথা শুনে ভোক্তারা আতঙ্কিত হয়ে যায়। তারপরও এটা ব্যবহার করার সংখ্যা খুবই কম, খুবই কম, এবং সেগুলো ঠিক না, এগুলো ঠিক না। এবং সেখানে যে পরিমাণ আপনার রেসিডিউ থাকে সেটি অবশ্যই আপনার ক্ষতিকর, কিন্তু সেটির পরিমাণ আমি বলেছি সেটির পরিমাণ খুবই কম। নানা সময় আমরা দেখতে পাচ্ছি যে আপনার পত্রপত্রিকায় নিউজে আসছে যে আপনার মানে ফ্যাক্টরির আপনার যেটাকে বলি হচ্ছে আপনার ট্যানারি ফ্যাক্টরির আপনার বর্জ্য দিয়ে ফিড বানানো হচ্ছে। এটা তো সত্যি ধরাও পড়েছে, সেটা পরিমাণটা কত এবং এটার মধ্যে ক্ষতি কি হতে পারে? আমরা তো নানা রকমের কথা শুনি। ট্যানারি আপনি যদি ধরেন যে জিনিসটি খারাপ, আপনি সেই জিনিসটি যদি খাওয়ান তাহলে সেখান থেকে আপনার সমস্যা তো হবেই। ট্যানারির বর্জ্যের বিষয়টা যেটা হয়েছে যে আমাদের দেশে এখন অলরেডি ট্যানারির পরিমাণটা কমেছে। আপনারা জানেন যে আমাদের যে সিজনে কিন্তু কোরবানির সময় বা ইয়েতে অনেক কম চামড়া এখন প্রসেসড হয়। তারপরও এটা ব্যবহার করার সংখ্যা খুবই কম, এবং সেগুলো ঠিক না, এগুলো ঠিক না। এবং সেখানে যে পরিমাণ আপনার রেসিডিউ থাকে সেটি অবশ্যই আপনার ক্ষতিকর, কিন্তু সেটির পরিমাণ আমি বলেছি সেটির পরিমাণ খুবই কম। এই যে ভারী ধাতু বা সীসা যেটাকে বলে আর কি, সেটা মানে মানুষের শরীরের জন্য তাদের কিডনি, ফুসফুস, লিভার এগুলোতে ক্ষতি করে। আপনি ওই সময় বলছিলেন যে এটা কার্সিনোজিক কিছু এলিমেন্টস আছে এটার মধ্যে। এগুলো তো ওই যে বর্জ্য, ট্যানারির বর্জ্য থেকে যে ফিড হয়, হ্যাঁ, ওটা না খাওয়ালে রিস্ক থাকার কথা না। আমাদের এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এইটা ধরেছে গত সপ্তাহের আগের সপ্তাহে দেখলাম টেলিভিশনে। এখন যারা করছেন যদি এই ফিডটা ধরেন খামারিরা মুরগিকে খাওয়ালেন, আমি সেটা কিনে ফেললাম, তো ধরেন অল্প হলেও তো আমি ভিকটিম হয়ে গেলাম। এই বিষয়টার জন্য আপনার কি মনে হয় না একটা স্ট্রং মনিটরিং? আমার কাছে যেটা মনে হয় আপনার মানে যে ফুড সেফটি অথরিটি বা বাংলাদেশ গভর্নমেন্ট বড় বড় ফিড মিল, তারপরে বড় বড় ফার্মগুলোকে যতটুকু মনিটর করে, আর এটি প্রয়োজনীয়তা অপেক্ষাকৃত কম, যেগুলো দরকার হচ্ছে ছোট খামারিদের ক্ষেত্রে। কারণ আমাদের ছোট খামারি এবং ছোট ফিড মিলগুলো হওয়ার কারণে হয় কি, ওরা আপনার প্রতিযোগিতায় বড়দের সাথে যখন না পারে বা দুর্বল হয়ে যায়, তখন কিন্তু তারা অল্টারনেট এই ওয়েগুলো খুঁজে বের করে। সেই কারণে আমার একটা সাজেশন হচ্ছে, কারণ আমরা বিগত 20 বছর ধরে কিন্তু আমরা এই কথাগুলো বলেই যাচ্ছি, এখনও বলে যাচ্ছি, আগামী 20 বছর পরে এই কথাগুলো বলেই যাব, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নির্ধারিত সাইজের যে আপনার আমাদের যে খামারগুলো আছে, স্মল খামার, এগুলোকে অপেক্ষাকৃত একটু লার্জ খামারে রূপান্তর না হবে। কারণ কমপ্লিটলি বায়োসিকিউরিটি যদি আপনি মেনটেন করতে না পারেন, খামারিকে যদি আপনি ইন্স্যুরেন্স দিতে না পারেন, তাহলে সে তার বার্ড বাঁচিয়ে রাখার জন্য কোনো রিস্কে যাবে না। সে কিন্তু রুটিনলি এগুলো কি হতে পারে, সেটা হতে পারে ধরেন গভর্নমেন্ট একটা পলিসি ডেভেলপ করলো আজকের, যেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। ধরেন বলা হলো যে 5,000 বা 10,000 একটা স্ট্যান্ডার্ড বের করতে হবে, যে বা এত সাইজের খামার মিনিমাম করতে হবে, যে খামারগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার কে বলে ক্লোজড হাউজে করা হবে এবং সহজেই সব কিছু মনিটর করা সম্ভব। সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ফ্রি খাবার খাওয়াতে পারবেন, বায়োসিকিউরিটি মেনটেন হবে, বাচ্চা মরে যাওয়ার রিস্ক থাকবে না, এবং সেই কারণে হবে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে না। ছোটো খামারগুলো আপনার খেয়াল 500 মুরগি খামার একটা বসে আছে এক জায়গায়, সব হাবি জাবি দিয়ে বাইরে দিকে ভর্তি, যে কোনো সময় ডিজিজ ইনফেকশন হবে, এই বাচ্চাগুলোর দাম কে দেবে? এই গরিব কৃষকের টাকাগুলো কে দেবে? এটা কিভাবে সম্ভব যে আপনি ধরেন গভর্নমেন্ট এখন ধরেন গত 14-12-13 বছর ধরে একটা প্রচেষ্টা নিয়ে এবার এই সরকার এসে এই কৃষি ব্যবস্থাপনার জন্য এই যে নানা রকমের অব্যবস্থা চলছিল, আপনার এই যে পেস্টিসাইড, নানা রকমের কীটনাশক ঔষধ, একটা কমিটি করেছে। আপনি কি সেই রকম একটা কমিটির কথা ভাবছেন? কমিটি তো আমাদের কথায় কথায় কমিটি হয় বাংলাদেশে, কিন্তু কথা হচ্ছে যে পলিসিটাকে এমনভাবে তৈরি করতে হবে। কমিটি ছাড়া, বিশেষজ্ঞ ছাড়া তো পলিসি তৈরি করাও যাবে না। কমিটি করতে হবে, কিন্তু কমিটি খুঁজে বের করা যে ওখানে কি আছে সে আছে, এটার চেয়েও দরকার হচ্ছে আজকের থেকে প্রজেকশন করতে হবে। আগামী কে করবে এটা? এই যে কমিটি, মানে এই যে কমিটি তো লাগবেই, কিন্তু কমিটির উদ্দেশ্য হবে যে প্রজেক্টেড প্ল্যানিং করতে হবে। ধরেন আপনি ভাবেন যে এখন থেকে 20 বছর পরে
দেখা যাচ্ছে যে যে খামারিগুলো ছোটো খামারিগুলো আর অন্য ব্যবসা করে, বা ছোট খামারি 5 জন মিলে এমন একটি সাইজের খামার করলো যে খামারটি আপনি বায়োসিকিউরিটি মেনটেন করে তার যে প্রোডাকশন কস্ট, প্রোডাকশন এফিসিয়েন্সিও সুন্দরভাবে তারা করতে পারলো, তার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না তখন। যে ফিড খাওয়াচ্ছে, বড় বড় ফিড মিলগুলো যে ফিড দিচ্ছে বা অন্য ফিড দিচ্ছে, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার নাই, থাকার কথা না এখন, বা আমি জানি যে নাই, এই জন্য যে আমার অনেকগুলো ফিড মিলের সাথে সম্পৃক্ত হচ্ছে আমি জানি, কারণ প্রয়োজন হয় না, অন্যান্য গ্রোথ প্রমোটার দিয়ে কিন্তু হয়ে যায়, যেগুলো আপনার ওকে মানে হিউম্যান হেলথের জন্য ভালো এবং অলরেডি সায়েন্টিফিক্যালি কারেক্টেড। এই যে প্রজেকশন করে আজকে যদি আপনি প্ল্যানিং না করেন, আগামী 20 বছর পরে এই ছোটো খামারিগুলো আবারও থাকবে, ওই বাচ্চাগুলো মরে যাওয়ার ভয় থাকবে, ওই বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়াবে, তারা উইথড্রল পিরিয়ড ফলো করতে পারবে না, বা অনেকে পারবে, এই রিস্ক আপনাদের থেকেই যাবে। তার মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে এটার একটা ইন্টিগ্রেটেড একটা মানে অবশ্যই হোক, প্ল্যানিং হোক। এই প্ল্যানিং কি আপনাদের অ্যাসোসিয়েশনে আছে কিনা? হ্যাঁ, আমাদের বায়োসেফটির কথা বলছিলেন উনি। হ্যাঁ, বায়োসেফটি আমাদের এই প্ল্যানিং আছে। আমরা সরকারের সাথে পলিসি মেকিংয়ে সকল কিছুতেই আমরা আমাদের মতামত দিচ্ছি। আর আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, ট্যানারি বর্জ্য বিষয়ে যেটা বললেন, এটা পোলট্রি শিল্পের জন্য একটা অপপ্রচার। কারণ আপনারা জানবেন প্রতি মাসে প্রায় 7 লক্ষ থেকে 8 লক্ষ মেট্রিক টন ফিড তৈরি হয়। এখানে ট্যানারি বর্জ্য ব্যবহার একটা অকল্পনীয় বিষয় বা অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু ব্যক্তি বিশেষ যদি তার নিজস্ব খামারের জন্য কোনো সোর্স থেকে করে থাকে, দায়ভার তার। তো এই ট্যানারি বর্জ্যটা নিয়ে কথা শুনে ভোক্তারা আতঙ্কিত হয়ে যায়।